আসসালামু আলাইকুম বন্ধুরা। ক্রিস্টোফার নোলানের তৈরি সর্বশেষ সিনেমা ছিল ওপেনহাইমার, যেটা কিনা আমেরিকান বিজ্ঞানী রবার্ট জে ওপেনহাইমারের জীবন কাহিনীর উপরে নির্মিত। ইনি ছিলেন সেই বিজ্ঞানী যিনি সর্বপ্রথম অ্যাটম বোমা আবিষ্কার করেছিল, আর তার হাতেই তৈরি লিটল বয় এবং ফ্যাটম্যান নামক বোমার আঘাতে জাপান বিধ্বংস হয়ে গিয়েছিল। তো আসলে এই গল্পের স্ক্রিন প্লে ছিল অনেকটাই কমপ্লেক্স, যেখানে তিনটা টাইম লাইন দেখানো হয়েছে। প্রথম টাইম লাইনে ওপেনহাইমারের বিজ্ঞানী হয়ে ওঠার গল্প দেখানো হয়েছে, আর দ্বিতীয় টাইম লাইনে অ্যাটম বোমার বিস্ফোরণের পরে তার উপরে যে অ্যাটম বোমার তথ্য পাচার করার অভিযোগ উঠেছিল সেটারই জিজ্ঞাসাবাদের গল্প দেখানো হয়েছে। আর তৃতীয় টাইম লাইনে মিথ্যে অভিযোগে ওপেনহাইমারকে গাদ্দার প্রমাণ করার জন্য তাকে যে কোর্টে চালান করা হয়েছিল সেই মামলা চলমানের গল্পটা দেখানো হয়েছে। তো এই তিনটা টাইম লাইনই আবার এই সিনেমার ভেতরে এলোপাথারিভাবে দেখানো হয়েছে, যেটা অবশ্যই বোঝাতে গেলে অনেক কঠিন হয়ে যাবে। তাই আমি টাইম লাইনগুলো আপনাদের সুবিধার্থে সিরিয়াল বাই সিরিয়াল সাজায়ে তারপরে গল্পটা রেডি করেছি। তো চলুন বেশি দেরি না করে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই আমরা যুবক বয়সী ওপেনহাইমারকে দেখতে পাই, যে কিনা তার স্কুলের কেমিস্ট্রি ল্যাবে একদমই মনোযোগ দিতে পারছিল না। সে আসলে ফিজিক্স পড়তে অনেক পছন্দ করত, আর আজকে তাদের কলেজে ফিজিক্সের লেকচার দেবার জন্য নিলস বোর নামের একজন বিখ্যাত বিজ্ঞানী এসেছিল। আসলে আমরা ফিজিক্সের বইতে যে বোর এবং রাদারফোর্ডের মডেল পড়ি, সেই বোর মডেলটা এই বিখ্যাত বিজ্ঞানীর হাতেই তৈরি হয়েছিল। তো যাই হোক, এদিকে কেমিস্ট্রি ক্লাসের গ্লাসের বোতলগুলো ভেঙে ফেলার কারণে রসায়নের শিক্ষক ওপেনহাইমারকে সেই লেকচারে যেতে না দিয়ে বরং এই গ্লাসগুলো পরিষ্কার করতে বলে। যেটা শুনে রেগেমেগে ওপেনহাইমার ক্লাসের সবাই চলে যাওয়ার পরে তার শিক্ষকের টেবিলে রাখা একটা আপেলের ভেতরে বিষ ইনজেক্ট করে দেয়। তারপর সে যথারীতি সবার শেষে নিলস বোরের লেকচার অ্যাটেন্ড করে এবং রাতের বেলা ওপেনহাইমারের মাথায় শুধুমাত্র আকাশের তারার মধ্যে হওয়া নিউক্লিয়ার ফিউশনের ব্যাপারে ভিশনস আসতে শুরু করে। তাই পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ওপেনহাইমার তার স্যারের সামনে রেখে আসা সেই আপেলটা নষ্ট করে দেবার জন্য স্কুলে চলে যায়। আর সেখানেই তার সাথে আবারও নিলস বোরের দেখা হয়ে যায়। তিনি কোয়ান্টাম ফিজিক্সের উপরে ওপেনহাইমারের এত আগ্রহ দেখে অনেক অবাক হয়ে গিয়েছিল। তাই উপদেশ স্বরূপ তিনি ওপেনহাইমারকে জার্মানির বিজ্ঞানী ম্যাক্স বর্নের আন্ডারে পড়াশোনা করতে বলে। কথা শেষ হলে ওপেনহাইমার তার হাত থেকে সেই আপেলটা নিয়ে ময়লার বাক্সে ছুঁড়ে ফেলে দেয়। এরপর যথারীতি ওপেনহাইমার জার্মানিতে চলে যায় এবং ম্যাক্স বর্নের আন্ডারে ফিজিক্সের সকল থিওরিগুলো খুব ভালোভাবে অ্যানালাইজ করতে থাকে। তিনি খুব কম সময়ের মধ্যেই এই মডার্ন ফিজিক্সের উপরে অনেক দক্ষ হয়ে গিয়েছিল। তাই কয়েক বছর পরে তারই ইউনিভার্সিটিতে জার্মানদের সামনে তিনি কোয়ান্টাম ফিজিক্সের উপরে এক অসাধারণ লেকচার দেয়। এরপর ওপেনহাইমার ট্রেনে করে জুরিখের উদ্দেশ্যে রওনা দেয় জার্মানির বিখ্যাত বিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গের একটা লেকচার শোনার জন্য। মনোযোগ দিয়ে লেকচার শেষ করার পরে হাইজেনবার্গের সাথে ওপেনহাইমারের প্রথমবার দেখা সাক্ষাৎ হয়। হাইজেনবার্গ নিজেও ওপেনহাইমারকে অনেক পছন্দ করত, কারণ তার মলিকিউলসের উপরে লেখা রিসার্চ পেপার অনেক ভালো ছিল। যাই হোক, এখানে ওপেনহাইমার হাইজেনবার্গকে জানায় যে তিনি এখন আমেরিকাতে ফিরে যেতে চায়। যেটা শুনে হাইজেনবার্গ অবাক হয়ে যায়, কারণ এই সময় আমেরিকাতে কোয়ান্টাম ফিজিক্সের পড়াশোনাকে খুব একটা দাম দেয়া হতো না। আর ওপেনহাইমার এই জন্যই আমেরিকাতে গিয়ে তার ছাত্রদেরকে কোয়ান্টাম ফিজিক্স শেখাতে চাচ্ছিল। তো যথারীতি ওপেনহাইমার আমেরিকাতে ফিরে এসে ডক্টর রবিন নামের একজন লোকের সাথে দেখা করে এবং তার থেকে অনুমতি নিয়ে তিনি একটা কোয়ান্টাম ফিজিক্সের স্কুল খুলে ফেলে। কিন্তু প্রথম দিন তার কাছে পড়তে আসা ছাত্র ছিল মাত্র একজন, কিন্তু ধীরে ধীরে ওপেনহাইমারের কাছে অনেক ছাত্র আসতে থাকে, আর তিনি কোয়ান্টাম ফিজিক্সের একজন মহারথী হয়ে যান। এরপর ওপেনহাইমার একটা পার্টিতে গিয়ে একজন লোকের সাথে তার ভাই ফ্র্যাঙ্কের পরিচয় করিয়ে দেয় এবং তারপর ব্ল্যাক হোলের থিওরির ব্যাপারে আলোচনা করে। সেই সময় ওপেনহাইমারের মতে ইউনিভার্সে অবস্থিত তারাগুলো যত বড় হয় সেই তারাগুলোর মৃত্যু ততটাই ভয়ঙ্কর হয়। সব থেকে বড় তারাগুলো মৃত্যুর সময় নিজেদের গ্র্যাভিটির কারণে এতটাই কম্প্রেসড হয়ে যায় যে সেটা একটা ব্ল্যাক হোলে পরিণত হয়ে যায়, আর সেই ব্ল্যাক হোল তার চারপাশের সব কিছু গিলে ফেলতে শুরু করে, এমনকি আলো অবধি সেখান থেকে ফিরতে পারে না। তবে আপাতত ওপেনহাইমারের কাছে শুধুমাত্র এই থিওরিটাই ছিল, তবে তিনি বিশ্বাস করতেন যে নিশ্চয়ই এমন কোনো ব্ল্যাক হোল ভবিষ্যতে কোনো না কোনো অ্যাস্ট্রোনমার্স নিশ্চয়ই খুঁজে বের করবে।
তো যাই হোক, এই পার্টিতে ওপেনহাইমারের সাথে জিন নামের একটা মেয়ের পরিচয় হয়ে যায় আর তারা খুব জলদি একে অপরের প্রেমে পড়ে যায়। আর এখানে আমরা জানতে পারি যে ওপেনহাইমার গীতা পড়ার জন্য সংস্কৃত ভাষাও শিখেছিল। এরপর ওপেনহাইমার তার বন্ধু বান্ধবের সাথে একটা খোলা উপত্যকায় গিয়ে পিকনিকের আয়োজন করে। সেখানে অনেক মজা করার পরে পরদিন সকালে তিনি আবারও জিনের সাথে দেখা করতে চলে আসে। রাস্তায় ওপেনহাইমার যখন জিনের সাথে গল্প করছিল তখনই তিনি জানতে পারে যে জার্মান বিজ্ঞানী অটো হ্যান ফিশিয়ান নিউট্রন পরমাণুকে ভেঙে আলাদা করতে সক্ষম হয়েছে, যেটাকে পরবর্তীতে নিউক্লিয়ার ফিউশন হিসেবে আখ্যায়িত করা হয়। আর অ্যাটমের এত ছোট পার্টিকেল ভেঙে আলাদা করা হয়েছে এটা যেন তারা কেউই বিশ্বাস করতে পারছিল না। সাথে সাথে ওপেনহাইমার বেশ কিছু ক্যালকুলেশন করে এবং তিনি শিওর হয়ে যায় যে হ্যাঁ, এটাও করা সম্ভব। আর তখনই তার মাথায় এই নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে যে শক্তি বা জ্বালানি উৎপন্ন হয় সেটা দিয়ে বিস্ফোরক বা বোমা তৈরি করার একটা চিন্তা তৈরি হয়ে যায়। এদিকে ততদিনে জিনের সাথে ওপেনহাইমারের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু তিনি তার এক্সপেরিমেন্ট কখনোই বন্ধ করেননি। তাই ফলস্বরূপ তিনি সেই সময়টাতেও বিভিন্ন লেকচার অ্যাটেন্ড করতেন। আর এরপর 1 সেপ্টেম্বর 1939 সালে নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশনের উপরে ওপেনহাইমারের প্রথম পেপার পাবলিশ করা হয়। আর সেদিনই তিনি জানতে পারে যে হিটলার পোল্যান্ডে হামলা করেছে এবং এটাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু। এদিকে জিনের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবার কারণে ওপেনহাইমার নতুন করে ক্যাথরিন নামের একজন মহিলার প্রেমে পড়ে যায়। ক্যাথরিনের 4 বছর আগে একটা বিয়েও হয়েছিল, কিন্তু এখন সে ডিভোর্সি ছিল। তাই ওপেনহাইমার খুব শীঘ্রই তাকে বিয়ে করে ফেলে আর ফাইনালি তিনি জিনের সাথে দেখা করে তার সাথে ব্রেকআপও করে ফেলে। এরপর আমরা ওপেনহাইমারের রাজনৈতিক মতাদর্শ বুঝতে পারি যে তিনি আসলে কমিউনিজম তথা সাম্যবাদে বিশ্বাস করত, কিন্তু আমেরিকাতে সেই সময় সমাজতন্ত্রের প্রচলন ছিল। তাই লরেন্স নামের একজন লোক এসে ওপেনহাইমারকে কমিউনিজম থেকে সরে আসতে বলে, কারণ তিনি এখন শুধুমাত্র নিজের জন্য নয় বরং এই দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ছিল। ওপেনহাইমার তাকে জানায় যে তিনি কোনো একতরফা দলভুক্ত নয়, তিনি স্বাধীন মতাদর্শে বিশ্বাসী। যাই হোক, এভাবে 1 বছর কেটে যায় আর ততদিনে ওপেনহাইমার এক বাচ্চার বাবা হয়ে গিয়েছিল। সে তার স্ত্রীর সাথে কিছুটা আলাদা সময় কাটায় আর তারপর একটা পার্টিতে গেলে তৎকালীন আমেরিকান সেনাপ্রধান জেনারেল গ্রস ওপেনহাইমারকে প্রজেক্ট ম্যানহাটনের ব্যাপারে কিছু তথ্য দেয়। কারণ জেনারেল গ্রসের মতে বিশ্বযুদ্ধ চলাকালীন সময় হিটলার হয়তো তাদের ফেমাস বিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গের সাহায্য নিয়ে কোনো ভয়ানক নিউক্লিয়ার বোমা তৈরি করে ফেলবে, আর সেটা হলে হিটলার পুরো পৃথিবী দখল করে নেবে। তাই তারা চায় দেশের সেরা বিজ্ঞানীদেরকে নিয়ে একটা টিম তৈরি করে হিটলারের আগেই অ্যাটম বোমা তৈরি করতে। এছাড়াও তাদের ধারণা ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন হয়তো অলরেডি অ্যাটম বোমা তৈরি করে ফেলেছে। তো এইসব কিছু শুনে ওপেনহাইমার বোমা তৈরি করার জন্য রাজি হয়ে যায়। সাথে সাথে জেনারেল গ্রস ওপেনহাইমারকে এই প্রজেক্টের প্রধান হিসেবে নিয়োগ করে। ওপেনহাইমার এই সম্পূর্ণ প্রজেক্টটা নিউ মেক্সিকোতে সম্পন্ন করতে চাচ্ছিল। তিনি মেক্সিকোর একটা বিশাল ফাঁকা উপত্যকায় সম্পূর্ণ একটা শহর তৈরি করার প্রস্তাব দেয়, কারণ ওপেনহাইমার চাচ্ছিল যে তার সাথে কাজ করা বিজ্ঞানীদেরকে নিয়ে তৈরি করা হবে এই শহর। এই শহরে সেই বিজ্ঞানীরাই থাকবে আর তারা সবাই তাদের পরিবার নিয়ে সেই নতুন শহরে গিয়ে বসবাস করতে শুরু করবে, কারণ এতে করে সকল বিজ্ঞানীরা নিজেদের সম্পূর্ণ ফোকাস দিয়ে কাজ করতে পারবে। তো যথারীতি শহর তৈরি করা এবং বিজ্ঞানীদেরকে কনভিন্স করার কাজ শুরু হয়ে যায়। ফাইনালি সব কিছু ঠিকঠাক মতো হবার পরে তাদের প্রজেক্টের কাজ শুরু হয়ে যায়। আর প্রজেক্টের কাজ করার প্রথম দিনে টাইলার নামের একজন বিজ্ঞানী অ্যাটম বোমা বাদ দিয়ে তাদের হাইড্রোজেন বোমা তৈরি করার প্রস্তাব দেয়, কারণ টাইলারের মতে হাইড্রোজেন বোমা অ্যাটম বোমার থেকেও অনেক বেশি শক্তিশালী হতে পারে। কিন্তু ওপেনহাইমার তাকে বলে যে আমাদের প্রথম উদ্দেশ্য হলো অ্যাটম বোমা তৈরি করা। এই কাজটা শেষ হলে আমরা অবশ্যই হাইড্রোজেন বোমার থিওরি নিয়ে কাজ করব। তো এরপর তারা অ্যাটম বোমা তৈরি করার জন্য নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন সমৃদ্ধ একটা ক্যালকুলেশন ফাইনাল করে। যেই ক্যালকুলেশন দেখে ওপেনহাইমারের মনে হতে থাকে যদি এই নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন কোনোদিনও বন্ধ না হয় তাহলে এই একটা বোমার আঘাতেই হয়তো পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তাই তিনি এই ক্যালকুলেশনটা ফাইনাল করার আগে একবার তৎকালীন বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের কাছে গিয়ে সেই ক্যালকুলেশনটা দেখানোর সিদ্ধান্ত নেয়।
যদিও আইনস্টাইন এবং ওপেনহাইমারের বিচারধারা সম্পূর্ণ আলাদা ছিল, কিন্তু তবুও তারা যখন ফাইনালি একে অপরের সাথে দেখা করে তখন আইনস্টাইন তার ক্যালকুলেশন সম্পূর্ণ ঠিক আছে বলে তাকে জানিয়ে দেয়। এরপর ওপেনহাইমার গোপনভাবে সেই ম্যাথ ক্যালকুলেশনটা বেশ কয়েকবার পরীক্ষা করে, আর প্রত্যেকবারই তারা সফলভাবে সেই চেইন রিয়াকশনটা শেষ করতে পারছিল। অর্থাৎ অ্যাটম বোমা ফাটার পরে সেটার চেইন রিয়াকশন অনন্তকালের জন্য চলবে না, বরং সেটা একসময় থেমে যাবে। ফাইনালি সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করে ওপেনহাইমার তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে নিউ মেক্সিকোর সেই নতুন শহরে চলে আসে। তারা এবার ফাইনালি অ্যাটম বোমা তৈরির কাজে হাত দেয়। বোমার ব্যাপারে বিস্তারিত গবেষণা করার জন্য ওপেনহাইমার শিকাগো শহরে যাবার একটা প্রস্তাব রাখে, কিন্তু জেনারেল গ্রস কোনোভাবেই তাকে সেই গোপন গবেষণাগারে যেতে দেবার জন্য রাজি হচ্ছিল না। কারণ জেনারেলের মনে হচ্ছিল যে যেহেতু ওপেনহাইমার একজন কমিউনিস্ট, তাই সে হয়তো গোপন খবরগুলো রাশিয়ার কাছে হ্যান্ডওভার করতে পারে। তাই জেনারেল একদমই ওপেনহাইমারের সিকিউরিটি ক্লিয়ারেন্স দেয় না, কিন্তু তবুও জেনারেলের আদেশ অমান্য করে ওপেনহাইমার শিকাগোতে গিয়েছিল যাতে করে তিনি বোমা তৈরি করার কাজটা আরও তাড়াতাড়ি করতে পারে। কিন্তু এই খবরটা জেনারেল জানার পরে তিনি ওপেনহাইমারের উপরে প্রচণ্ড রেগে গিয়েছিল। তিনি ওপেনহাইমারের সহকারী বিজ্ঞানীকে অনেক গালমন্দ করে ফেলে। তাই ঘটনাস্থলে সেই বিজ্ঞানী কাজ ছেড়ে চলে যায়, আর তার পরিবর্তে আরেকজন বিজ্ঞানীকে সেই জায়গাতে নিয়োগ দেয়া হয়, আর তারা সবাই মিলে আবারও মনোযোগ দিয়ে বোমা তৈরির কাজে লেগে পড়ে। কিন্তু এই সব কিছুর মধ্যে হঠাৎই একদিন ওপেনহাইমার তার পুরনো প্রেমিকা জিনের সাথে গিয়ে দেখা করে। এই ব্যাপারটাও জেনারেল গ্রস জানতে পেরে তার সাথে ট্রেনে ভ্রমণ করতে করতে তাকে নিষেধ করে দেয় যেন সে আর কখনোই জিনের সাথে দেখা না করে, কারণ জিন নিজেও একজন কট্টর কমিউনিস্ট ছিল। তো যাই হোক, এরপর ওপেনহাইমার আবারও নিজের কাজে মনোযোগ দিয়ে দেয় এবং তারা বিভিন্ন রিসার্চ করে সেই বোমা তৈরির ফর্মুলা প্রস্তুত করে ফেলে। এরপর হঠাৎই একদিন ওপেনহাইমার জানতে পারে যে তার প্রাক্তন প্রেমিকা আত্মহত্যা করেছে। ওপেনহাইমার রীতিমতো আকাশ থেকে পড়ে, কারণ জিনের আত্মহত্যা করার মতো কোনো কারণই ছিল না। ওপেনহাইমারের মনে হচ্ছিল যে জিনকে হয়তো খুন করা হয়েছে। বেচারা ওপেনহাইমার প্রচণ্ড কষ্ট নিয়ে হলেও পরদিন আবারও রিসার্চ সেন্টারে চলে যায় এবং সেখানে যথারীতি টাইলার নামের সেই বিজ্ঞানী আবারও তাদেরকে হাইড্রোজেন বোমা তৈরির প্রস্তাব দেয়। কিন্তু এটা শুনে বাকি বিজ্ঞানীরা তার উপরে সবাই রেগে যায়। কেউই আসলে এখন হাইড্রোজেন বোমা তৈরি করার কাজে সময় নষ্ট করতে চাচ্ছিল না, যেটা দেখে টাইলার তাদের এইসব কাজ বাদ দিয়ে এখান থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয়। কিন্তু শেষমেশ ওপেনহাইমার তাকে কথা দেয় যে সপ্তাহে একদিন করে হলেও তারা হাইড্রোজেন বোমা নিয়ে রিসার্চ করবে। এই ঘটনার পরে ওপেনহাইমার বিজ্ঞানীদের একটা মিটিংয়ে গিয়ে সবার সামনে প্রস্তাব রাখে যে তারা অ্যাটম বোমাটা তৈরি করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করার জন্য। তারা এই বোমার ভয় দেখিয়ে সবার মাঝে শান্তি কায়েম করতে চায়। তো এইসব কথাবার্তা শেষ হবার পরে ওপেনহাইমারকে প্রেসিডেন্ট ভবন থেকে ডেকে পাঠানো হয়, যেখানে প্রেসিডেন্টের সেক্রেটারিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলাপ আলোচনা করছিল। আর ততদিনে তৃতীয় বিশ্বযুদ্ধ হেরে যাবার কারণে হিটলার অলরেডি আত্মহত্যা করে ফেলেছে। তবে একমাত্র জাপান নিজেদের সম্পূর্ণ শক্তি নিয়ে আমেরিকার বিরুদ্ধে তখনও লড়াই করে যাচ্ছিল। তাই এখন তারা ওপেনহাইমারকে দ্রুত তার কাজটা শেষ করতে বলে, কারণ তারা জাপানের কোনো একটা শহরে অ্যাটম বোমা ফেলবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু ওপেনহাইমার তাদেরকে বলে যে আমাদের উচিত হবে বোমাটা দিয়ে শুধুমাত্র জাপানকে ভয় দেখানো, তাদের হাজার হাজার মানুষ মারার কোনো দরকার নেই। ফাঁকা কোনো স্থানে বোমার আঘাত হলেও তারা প্রচণ্ড ভয় পেয়ে সহজেই স্যারেন্ডার করে ফেলবে। কিন্তু প্রেসিডেন্টের সেক্রেটারিরা তাদের হাজার হাজার সৈনিকদের মৃত্যুর জন্য জাপানিজদেরকেই দায়ী করতে থাকে। তাই তারা ওপেনহাইমারের এই দাবি খারিজ করে জাপানিদেরকে মারার সিদ্ধান্তই নেয়। এদিকে বিজ্ঞানীরা তাদের বোমাটা পরীক্ষা করার জন্য নির্ধারিত একটা স্থান তৈরি করে ফেলে এবং বোমাটা সম্পূর্ণভাবে তৈরি করার পরে তারা পরীক্ষার জন্য একটা টাওয়ারের উপরে সেই বোমাটা রেখেও দেয়। তারা 15 জুলাই সেই বোমাটার টেস্ট করতে চাইলেও দুর্ভাগ্যবশত সেদিন আবহাওয়া খারাপ থাকার কারণে পরদিন 16 জুলাই রাতের বেলা তারা সেই বোমাটা টেস্ট করার সিদ্ধান্ত নেয় এবং ফাইনালি পুরো পৃথিবীতে প্রথমবারের মতো সফলভাবে অ্যাটম বোমার পরীক্ষা সম্পন্ন হয়। বোমার এমন ভয়ানক বিস্ফোরণ দেখে তারা সবাই বুঝে গিয়েছিল যে এটাই আজ অবধি মানুষের তৈরি করা সবথেকে ভয়ঙ্কর অস্ত্র হতে চলেছে। এটা দেখে ওপেনহাইমার নিজেও ভগবদ্গীতার একটা লাইন বলে ফেলে যে নাও আই এম বিকাম দ্য ডেথ।
এরপর নিজেদের মিশন সাকসেসফুল হবার খুশিতে সবাই ওপেনহাইমারকে অভিবাদন জানাতে থাকে। আর ফাইনালি তাদের তৈরি করা আরও দুটো বোমা অর্থাৎ লিটল বয় এবং ফ্যাটম্যান নামক সেই বিধ্বংসী বোমা দুটো জাপানে হামলা করার জন্য পাঠিয়ে দেয়া হয়। কয়েকদিন পরে রেডিওর মাধ্যমে ওপেনহাইমার জানতে পারে যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে তার তৈরি করা বোমাগুলো ফেলে দেওয়া হয়েছে, আর এর কারণে লাখ লাখ মানুষ নির্মমভাবে মৃত্যুবরণ করেছে। এই ঘটনাটা জানার পর থেকে ওপেনহাইমার প্রচণ্ড অনুশোচনায় ভুগতে থাকে। তাকে যদিও সংবর্ধনা দেওয়ার জন্য একটা অনুষ্ঠানে ডেকে পাঠানো হয়, কিন্তু সেখানে ওপেনহাইমার তার সামনে অ্যাটমিক বোমার বিস্ফোরণে মারা যাওয়া লোকগুলোর ভিশনস দেখতে শুরু করে। সে কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছিল না, তাই সে ফাইনালি প্রেসিডেন্ট ট্রুম্যানের সাথে গিয়ে দেখা করে। ওপেনহাইমারকে সাদরে আমন্ত্রণ করার পরে ওপেনহাইমার প্রেসিডেন্টকে বলতে থাকে যে আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি, আমার হাত যেন রক্তে রাঙানো হয়ে গেছে। আমাদের আর কোনো অ্যাটম বোমা বানানো উচিতই হবে না, বরং আমেরিকার উচিত হবে সকল দেশগুলোকে একত্রিত করে অ্যাটম বোমার উপরে নিষেধাজ্ঞা জারি করা। কিন্তু স্বাভাবিকভাবে প্রেসিডেন্ট তার কথায় একদমই রাজি হয় না। উল্টে তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি এত চিন্তা করছো কেন, তুমি তো শুধু বোমাটা বানিয়েছো, বোমাটা ফেলা হয়েছে আমার অনুমতি নিয়ে। এইসব কথা শুনে ওপেনহাইমার বুঝে যায় যে ভবিষ্যতে এমন বোমা আরও তৈরি করা হবে, তাই সে প্রেসিডেন্টকে সরাসরি বলে দেয় যে আজ থেকে আমি আমেরিকান বিজ্ঞানীদেরকে আর কোনো বোমা তৈরিতে সাহায্য করতে পারবো না। এই কথা শুনে প্রেসিডেন্টও ওপেনহাইমারকে বিদায় জানিয়ে বলে দেয় যে এই লোকের সাথে আমি আর কখনোই দেখা করতে চাই না। এই ঘটনার পর থেকে ওপেনহাইমার সম্পূর্ণভাবে অ্যাটম বোমার বিরুদ্ধে চলে যায় এবং সে বিভিন্ন পুরস্কার গ্রহণের সময় সংবাদ সম্মেলন করে আমেরিকান সরকারের বিরুদ্ধে কথা বলতে থাকে। যে কথাগুলো জানার পরে আমেরিকান গোয়েন্দা সংস্থা FBI ওপেনহাইমারের উপরে নজরদারি শুরু করে দেয়। এভাবে গোয়েন্দাগিরি চলতে চলতে 4 বছর কেটে যায়, আর 1949 সালে রাশিয়াও প্রথমবারের মতো অ্যাটম বোমা তৈরি করে ফেলে। ততদিনে FBI খবর পেয়ে যায় যে ওপেনহাইমারের টিমে একজন বিজ্ঞানী ছিল রাশিয়ান গোয়েন্দা সংস্থার লোক, যে কিনা ওপেনহাইমারের অ্যাটম বোমার সকল তথ্যগুলো রাশিয়ার কাছে পাচার করে দিয়েছে। এই খবর জানার পরে FBI ওপেনহাইমারকেও সন্দেহ করতে শুরু করে দেয়, কারণ ওপেনহাইমার এবং তার কাছের সকল লোকজনই ছিল কমিউনিস্ট ধারায় বিশ্বাসী। তাই তাদের মনে হচ্ছিল যে এইসব তথ্য পাচারের পেছনে ওপেনহাইমারের কোনো হাত রয়েছে। যে কারণে FBI এর বড় বড় অফিসারেরা ওপেনহাইমারকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয়, আর ওপেনহাইমারকে জিজ্ঞাসাবাদ করার সময় তার উপরে ঘটা সকল ঘটনাগুলো তিনি তাদেরকে বিস্তারিতভাবে বলতে থাকে। ওপেনহাইমারের সাথে জড়িত সকল বিজ্ঞানী, জেনারেল গ্রস, এমনকি ওপেনহাইমারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এইসব জিজ্ঞাসাবাদ চলাকালীন সময় বিজ্ঞানীদের একটা গ্রুপের একটা মিটিং ফিক্স হয়, যেখানে প্রথমবারের মতো ওপেনহাইমারের সাথে লুইস নামের একজন লোকের পরিচয় হয়, যে কিনা এখন এইসব অস্ত্র তৈরিকারী সংস্থার প্রধান হয়ে গিয়েছিল। লুইস ওপেনহাইমারকে আরও অ্যাটমিক বোমার পাশাপাশি হাইড্রোজেন বোমা তৈরি করার জন্য তাদেরকে সাহায্য করতে বলে। কিন্তু ওপেনহাইমার এবার আর কোনো অস্ত্র তৈরি করার জন্য রাজি হয় না। কিন্তু তারপরেও লুইস ওপেনহাইমারের সাথে ভালো সম্পর্ক তৈরি করার জন্য তাকে বার্মিংহাম ইউনিভার্সিটিতে ফিজিক্সের প্রফেসর হিসেবে নিয়োগ দিয়ে দেয় এবং তাকে বিশাল বড় একটা বাড়ি উপহার দেয়। ওপেনহাইমার সেই বাড়িতে গেলে বাড়ির জানালা দিয়ে দেখতে পায় যে দূরে একটা লেকের পাশে অ্যালবার্ট আইনস্টাইন দাঁড়িয়ে রয়েছে। লুইস ওপেনহাইমারের সাথে আইনস্টাইনের পরিচয় করিয়ে দিতে চাইলে ওপেনহাইমার বলে যে আমি আইনস্টাইনকে আগে থেকেই চিনি। এটা বলে সে আইনস্টাইনের সাথে দেখা করতে চলে যায় এবং সেখানে তাদের মাঝে কিছু একটা কথাবার্তা হয়, যার কারণে আইনস্টাইন প্রচণ্ড রেগে মেগে সেখান থেকে চলে যায়। যেটা দেখে লুইস মনে করেছিল যে ওপেনহাইমার হয়তো আইনস্টাইনের কাছে তার বিরুদ্ধে কোনো কথা বলেছে। আর তাছাড়াও ওপেনহাইমারকে এত সহযোগিতা করার পরেও সে যখন লুইসের হয়ে কোনো অস্ত্র তৈরিতে তাকে সাহায্য করছিল না, তখন লুইস রাগের বশবর্তী হয়ে ওপেনহাইমারের বিরুদ্ধে একটা মামলা করে দেয়। আর আদালতে যখন মামলার একের পর এক শুনানি হতে থাকে, তখন ধীরে ধীরে সকল তথ্য প্রমাণগুলো ওপেনহাইমারের বিরুদ্ধে চলে যায়। যেটা দেখে ওপেনহাইমার এবং তার স্ত্রী দুজনেই বুঝতে পারে যে তাদেরকে ফাঁসানোর জন্য লুইস এইসব কাজ করাচ্ছে, কারণ এখন লুইস চাইতো ওপেনহাইমারকে দেশদ্রোহী হিসেবে সবার সামনে উপস্থাপন করতে। কিন্তু সৌভাগ্যবশত কোর্টের একটা শুনানিতে ম্যানহ্যাটেনে থাকা একজন বিজ্ঞানী ওপেনহাইমারের পক্ষ নিয়ে সাক্ষী দিতে থাকে। সে এক এক করে ওপেনহাইমারের নির্দোষ হওয়ার সকল প্রমাণগুলো আদালতে পেশ করতে থাকে। এমনকি এক পর্যায়ে সেই বিজ্ঞানী আদালতকে এটাও জানিয়ে দেয় যে ওপেনহাইমারকে ফাঁসানোর জন্য
লুইস এইসব মিথ্যে মামলা করেছে আর টাকা দিয়ে সে ওপেনহাইমারের বিরুদ্ধে এইসব প্রমাণ সংগ্রহ করেছে। যে কথা শুনে লুইস প্রচণ্ড রেগে যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ ততক্ষণে কোর্ট ওপেনহাইমারকে এই মামলা থেকে খালাস করে দিয়েছিল। সব কিছুতে হেরে যাবার পরে লুইস তার একজন সহকর্মীর সাথে যখন কথা বলছিল, তখন তার মনে বারবার একটাই প্রশ্ন আসছিল যে সেদিন আইনস্টাইনের সাথে ওপেনহাইমারের কী কথা হয়েছিল যে আইনস্টাইন এতটা রেগে গিয়েছিল। এখন আমাদের দেখানো হয় যে সেদিন ওপেনহাইমার আইনস্টাইনকে বলেছিল যে আপনি ঠিকই বলেছেন, চেইন রিঅ্যাকশনের ক্যালকুলেশনটা একদমই ঠিক ছিল, যার কারণে বোমাটা সঠিকভাবে কাজ করেছে। আমি ভেবেছিলাম ক্যালকুলেশনে হয়তো কোনো ভুল রয়েছে, যার কারণে চেইন রিঅ্যাকশন চলতে চলতে পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। যেটা শুনে আইনস্টাইন বলেছিল যে এখন এইসব কিছু বলে কী লাভ, বোমা তো তৈরি হয়ে গেছে। আর এখানে ওপেনহাইমার বলে যে হ্যাঁ, ক্যালকুলেশনটা ঠিক হলেও এই বোমার কারণে একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এই ঘটনার পরে ওপেনহাইমারকে বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দাওয়াত করা হতো, তাকে বিভিন্ন পুরস্কার দেয়া হতো, আর এইসব দেখাতে দেখাতে ফাইনালি এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এই গল্পটা কমেন্টে জানাবেন। আমার কাছে ক্রিস্টোফার নোলানের সব থেকে অ্যাভারেজ কাজগুলোর মধ্যে এইটাই একটা মনে হয়েছে। যদিও এই সিনেমার স্ক্রিন প্লে অনেক সুন্দরভাবে সাজানো ছিল, কিন্তু তারপরেও সিনেমাটা আসলে দেখতে অনেক বোরিং লাগছে আর কি। তো বাকি মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।